রাত তখন গভীর। ধানমন্ডির সেই সুউচ্চ বিলাসবহুল ফ্ল্যাটটিতে এখন পিনপিত নীরবতা। কিন্তু এই রাজকীয় ঐশ্বর্যের মাঝেও একটি প্রাণ গুমড়ে মরছে একাত্রিতে। বেলকনির এক কোণে অত্যন্ত অসহায়ভাবে বসে আছেন আর্য চৌধুরী। তার শূন্য দৃষ্টি সুদূর নীলিমায় নিবদ্ধ। চাঁদের সেই ফ্যাকাশে আলোয় আর্যর মুখ বয়বে ফুটে উঠেছে এক গভীর হাহাকার। সে চাঁদের দিকে তাকিয়ে যেন নিঃশব্দে অভিযোগ করল, এত কিছু দিয়েছেন খোদা আমায়, কিন্তু একটুখানি সুখ কি আমার নসিবে নেই? পৃথিবীতে কি সুখের বড্ড অভাব? এই অঢেল টাকা পয়সা, প্রাসাদ, বাড়ি আর দামি গাড়ির ভিড়ে আমার হৃদয়ের শূন্যতা তো বিন্দুমাত্র কমল না। কোটি কোটি মানুষের এই ভিড়ে আজ আর্য চৌধুরী বড্ড একা, ভীষণ একা। পুরুষের কাঁদতে নেই, তাই হয়তো আর্যর চোখে জলের কোনো চিহ্ন নেই, কিন্তু তার বুকের ভেতরটা নোনা জলের এক অতল সমুদ্র হয়ে আছে। হঠাৎ সেই বিষাদ মাখা আধারে এক চিলতে আলোর মতো ভেসে উঠল বাসের সেই তেজস্বিনী রমণীর মুখ। তেজশ্রীর কথা মনে পড়তেই মুহূর্তের জন্য সবটুকু কষ্ট যেন কর্পূরের মতো উবে গেল। আর্য ধীর পায়ে উঠে দাঁড়ালো। হাতে জ্বলন্ত সিগারেটটা ফ্লোরে পিষে ফেলে এগিয়ে গেল এক কোণে পড়ে থাকা ধুলোবালি মাখা ক্যানভাসটার দিকে। ছোটবেলা থেকেই রং তুলির সাথে তার এক শঙ্খ ছিল। আজ অনেক বছর পর সেই ধুলো পড়া তুলিটা আবারও হাতে তুলে নিল আর্য। গভীর মগ্নতায় সে ক্যানভাসে ফুটিয়ে তুলতে শুরু করলো এক মানবীকে। ঘন্টার পর ঘন্টা কেটে গেল, প্রায় 4 ঘন্টার একনিষ্ঠ সাধনায় ক্যানভাসে প্রাণ পেল তেজশ্রী। নিখুঁত সুরনাক, গোলাপি পাপড়ির মতো পাতলা ঠোঁট, সমান্তরাল ভ্রু আর সেই কাজল কালো গভীর চোখ, যার প্রতি রেখায় তেজশ্রীর সেই অবাধ্যতা স্পষ্ট। ছবিটার দিকে তাকিয়ে এক অপার্থিক মুগ্ধতায় হাসল আর্য। তেজশ্রীর সাথে সেই প্রথম আর শেষ দেখা হওয়ার পর আজ 7 দিন পার হয়ে গেছে। আর্য চাইলে হাজারো উপায়ে মেয়েটাকে খুঁজে বের করতে পারত, কিন্তু সে তা করেনি। সে চায় তাদের দেখা হোক কোনো এক দ্রব্যযোগ্য সূত্রে, যদি ললাটে তেমন কিছু লেখা থাকে। রাত এখন প্রায় 3টা। আর্য ক্লান্ত শরীর চেয়ারে গা এলিয়ে দিল। তার ফর্সা হাতের তখনও রঙের দাগ লেগে আছে। আর যেভাবেই অগোছাল হয়ে পড়ে রইল, কিন্তু তাকে শাসন করার কেউ নেই। যেখানে মাথার ওপর মায়ের ছায়া থাকে না, সেখানে জীবনের শৃঙ্খলা বড্ড আগলা হয়ে যায়। কেউ আজ এসে রাগী কণ্ঠে বলবে না, এভাবে কেন চেয়ারে ঘুমিয়ে আসো, যাও বিছানায় গিয়ে ঠিকমতো শোও। আসলে দিন শেষে মানুষ বড় একা। লক্ষ কোটি মানুষের এই জনসমুদ্রের আমরা প্রত্যেকেই একটি বিচ্ছিন্ন দ্বীপের মতো একা। সন্ধ্যার ধূসর অন্ধকার তখন চারদিকের ব্যস্ততাকে আরও ঘনীভূত করেছে। শহরের বুক চিরে হাজারো মানুষ নিজ নিজ গন্তব্যে ছুটছে। কারো চোখে ক্লান্তির ছাপ, কারো মনে ঘরে ফেরার তাড়া। এই জনসমুদ্রের বিপরীতে ফুটপাত ধরে এক অদ্ভুত নিস্পৃহতায় হেঁটে চলেছে তেজশ্রী এবং তার বান্ধবী ইকরা। ইকরার হাতে একটা বাদামের প্যাকেট। সে আনমনে বাদাম চিবোচ্ছে আর তেজশ্রীর শান্ত গম্ভীর মুখের দিকে তাকাচ্ছে। নীরবতা ভেঙে ইকরা জিজ্ঞেস করলো, তোর আদতে চাকরি করার কি প্রয়োজন তেজশ্রী? তোর তো কথাটা শেষ করতে দিল না তেজশ্রী। তার চোখের চাউনিতে এমন এক তেজ ফুটে উঠল যা ইকরাকে থামিয়ে দিতে বাধ্য করলো। সে নিচু কিন্তু ধীর স্বরে বলল, বোকার মতো কথা বলিস না ইকরা। এই চাকরিটা আমার জন্য বিলাসিতা নয়, প্রয়োজনীয়তা। আমাকে এটা করতেই হবে। ইকরা দমে না গিয়ে ফের জিজ্ঞেস করলো, বুঝলাম, কিন্তু কি চাকরি করবি? যাত্রিক শহরে মনের মতো কাজ পাওয়া তো চাকরিখানি কথা নয়। তেজশ্রী কোনো উত্তর দিল না। তার দৃষ্টি সামনের শূন্যতায় স্থির। ঠিক তখনই ইকরার নজর পড়ল রাস্তার ধারের এক জীর্ণ দেওয়ালের পোস্টারে। সে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে পোস্টারটা খুঁটিয়ে পড়ল। সেখানে বড় বড় হরফে লেখা, সিংহ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এ বেশ কয়েকজন দক্ষ কর্মী নিয়োগ দেওয়া হবে।
বেতন এবং সুযোগ সুবিধার তালিকাটি বেশ নমনীয়। ইকরা উৎসাহ নিয়ে ডেকে বলল, তেজশ্রী, এদিকে আয়, দেখ চাকরির একটা দারুণ সুযোগ। তেজশ্রী এগিয়ে এসে পোস্টারের দিকে তাকালো, কিন্তু সিংহ গ্রুপ নামটা দেখা মাত্রই তার বুক কুঁচকে গেল। অবজ্ঞার স্বরে সে বলল, এত বড় বড় ধনিক শ্রেণীর কোম্পানিতে কাজ করার কোনো রুচি আমার নেই। ইকরা তাকে বোঝানোর চেষ্টা করলো, তুই এত তুচ্ছ তাচ্ছিল্য কেন করছিস? এটা এই শহরের অন্যতম প্রভাবশালী কোম্পানি। হাজার হাজার মানুষ এখানে কাজ করার স্বপ্ন দেখে। তুই অন্তত একবার ইন্টারভিউ দিয়ে দেখ, যদি ভালো না লাগে ছেড়ে দিবি, ব্যাস। তেজশ্রী আর তর্কে গেল না। দীর্ঘক্ষণ নীরব পথ চলার পর তারা ইকরার ফ্ল্যাটের সামনে এসে পৌঁছালো। কুয়াশাচ্ছন্ন স্ট্রিট ল্যাম্পের আলোয় পরিবেশটা কেমন যেন সমসমিয়ে লাগছে। তেজশ্রী বিদায় নিতে চেয়ে বলল, এবার ভেতরে যা ইকরা। ইকরা দরজার কাছে গিয়েও হঠাৎ থমকে দাঁড়ালো। সে চাপা গলায় জিজ্ঞেস করলো, তোর কাছে কি আজকের বড় খবরটা পৌঁছেছে? তেজশ্রী স্বাভাবিক নির্লিপ্ততায় উত্তর দিল, দুনিয়ার হাজারটা খবর, কোনটা ছেড়ে কোনটার কথা বলছিস? বিখ্যাত ব্যারিস্টার সোহেল রানার একমাত্র ছেলেকে আজ শহরে উপকণ্ঠে মৃত্যু অবস্থায় পাওয়া গেছে। পুরো শরীরটা একেবারে ছিন্নভিন্ন। পুলিশ এখনও কোনো কিনারা করতে পারেনি। এত বড় একটা নৃশংস খবরের পরও তেজশ্রীর মুখের একটি পিছুও কাঁপল না। সে অত্যন্ত শীতল গলায় সে বলল, সো হোয়াট? ইকরা হতভম্ব হয়ে দীর্ঘশ্বাস ফেলল। সে তেজশ্রীর এই অতিমানবিক শীতলতা দেখে শিউরে উঠল। সে বিড়বিড় করে বলল, সো হোয়াট মানে? পুরো শরীর কাঁপছে এই খুনের ঘটনায়, আর তুই বলছিস তাতে কি? তেজশ্রী আর কোনো কথা না বাড়িয়ে সামনের অন্ধকারের দিকে পা বাড়ালো। ইকরা বহুক্ষণ সেই তেজশ্রীর যাওয়ার দিকে তাকিয়ে রইল। অফিস থেকে নিজের ফ্লাইটে ফিরছিল আর্য। হঠাৎ তার নজর গেল ফুটপাতের রেলিং ঘেঁষে বসে থাকা এক মধ্যবয়সী মহিলা আর তার সাথে থাকা 9-10 বছরের এক বালকের দিকে। নির্জন রাস্তার ধারে তারা হাত পেতে বসে আছে, হয়তো রাতের শেষ সম্বলটুকু পাওয়ার আশায়। আর্যর মনে কী যেন হলো। সে ড্রাইভারকে গাড়ি থামাতে বলল। গাড়ি থামতেই সে আদেশ করলো ড্রাইভার যেন গাড়ি নিয়ে সোজা ফ্ল্যাটে চলে যায়। হতভম্ব ড্রাইভার কিছু বলার সুযোগ পাওয়ার আগেই আর্য নেমে পড়ল। ধীর পায়ে এগিয়ে গিয়ে আর্য সেই বৃদ্ধা আর তার সন্তানের পাশে রাস্তার রেলিং ঘেঁষে বসে পড়ল। একজন পরিপাটি পোশাকের মানুষকে এভাবে ধুলোবাড়িতে বসতে দেখে মহিলা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি হলো বাবা, তুমি এখানে বসলে যে? আর্য ম্লান হেসে উত্তর দিল, আপনাদের পাশে বসলে কি খুব সমস্যা হবে? মহিলা লজ্জিত হয়ে বললেন, না না, তা কেন হবে? কিন্তু তোমার বাড়িতে কি কেউ নাই? আর্য এবার আকাশের রূপালির চাঁদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, না নেই, ওই চাঁদের মতোই আমি বড্ড একা। বেশ কিছুক্ষণ সেখানে চুপচাপ বসে রইল সে। এরপর বৃদ্ধা আর শিশুটির চলে গেলে আর্য উঠে দাঁড়ালো, কিন্তু হঠাৎ তার মাথাটা প্রচণ্ড ভনভন করে উঠল। কয়েক পা যেতেই ভারসাম্য হারিয়ে সে রাস্তার ধারের এক কাঠের বেঞ্চে ধপ করে বসে পড়ল। তৃষ্ণায় তার গলা শুকিয়ে কাঠ হয়ে আসে। ঠিক সেই মুহূর্তে পাশ থেকে কেউ একজন জলের একটি বোতল বাড়িয়ে দিল। আর্য তার কালক্ষেপণ না করে বোতলটি নিয়ে তৃষার্তের মতো পানি পান করল। এক বুক স্বস্তি নিয়ে সে যখন কৃতজ্ঞতা জানানোর জন্য পাশে ফিরল, তখন তার হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। ক্লান্ত চেহারায় বিস্ময়ের রং লাগলো। আর্যর ঠোঁটের কোণে ফুটে উঠল এক অপার্থিব জয়ের হাসি। তার সামনে দাঁড়িয়ে তেজশ্রী। আর্য অস্ফুটে বলে উঠল, তেজশ্রী। তেজশ্রী ব্রুকুসকে জিজ্ঞেস করলো, আপনি আপনি এখানে এই অবস্থায়?
আর্যর চোখে তখন মুগ্ধতা। সে মনে মনে বিড়বিড় করে বলল, বলেছিলাম তো আমাদের আবারও দেখা হবে কোনো এক পূর্ণিমার রাতে। এবার আর তোমাকে অত সহজে হারাতে দেব না। কথাটা এতই মৃদু ছিল যে তেজশ্রী তা শুনতে পেল না, শুধু আর্যর হাসির দিকে তাকিয়ে রইল। তেজশ্রী কিছুটা সময় স্তব্ধ হয়ে আর্যর দিকে তাকিয়ে রইল। তারপর তীক্ষ্ণ স্বরে পুনরায় প্রশ্ন করল, এত রাতে এভাবে রাস্তার ধারের বেঞ্চে বসে ছটফট করছিলেন কেন? আর্য একটু ধাতস্থ হয়ে স্মিত হাসল। তারপর বলল, আমি পুরুষ মানুষ, আমাদের জন্য রাত যেটা দিনও সেটাই। কিন্তু আপনি একজন নারী হয়ে এত রাতে বাইরে, তাও আবার একদম একা। আর্যর কথা শেষ হওয়ার আগেই তেজশ্রীর মুখ বয়ব পাথরের মতো কঠিন হয়ে উঠল। তার দু চোখেই এক অদ্ভুত অগ্নিশিখা জ্বলে উঠল। সে অত্যন্ত গম্ভীর আর কঠোর গলায় বলতে শুরু করলো, রাত বা দিন কখনো লিঙ্গ দেখে বিপদ আনে না। বিপদ আসে মানুষের বিকট মানসিকতা থেকে। আপনি যদি পুরুষ হয়ে এ রাতে নিরাপদ বোধ করতে পারেন, তবে একজন নাগরিক হিসেবে রাষ্ট্র আর সমাজের আমাকেও সেই নিরাপত্তা দেওয়ার কথা। আর একা থাকা মানেই আমি দুর্বল নই, নিজের সুরক্ষা নিশ্চিত করার ক্ষমতা আমার আছে। তেজস্বী একটু থামলো। সে আবার যোগ করলো, রাত তো সবার জন্যই অন্ধকার। আপনার জন্য কি আলাদা করে সূর্য ওঠে নাকি? বাঘ বা সিংহ যখন শিকারে বের হয় তখন তারা নারী না পুরুষ সেটা নিয়ে ভাবে না। নিজের ছায়া আর সাহসের ওপর আমার পূর্ণ ভরসা আছে, তাই দিন রাত আমার কাছে সমান। কথাগুলো বলে তেজশ্রী আর এক মুহূর্তও দাঁড়ালো না। গজগজ করে দ্রুত পায়ে হাঁটতে শুরু করলো সে। আর্য কিছুটা অপ্রস্তুত হয়ে তড়িঘড়ি করে তার পিছন পিছন যেতে যেতে বলল, সরি, আমি আসলে ওভাবেই বলতে চাইনি। তেজশ্রী না থামতেই উত্তর দিল, ধন্যবাদ। আমি শুধু স্পষ্ট করে দিলাম যে একজন নারীর পথ চলা তার নিজের সাহসের ওপর নির্ভর করে, সময়ের ওপর নয়। আর্য এবার তেজস্বীর সমান্তরালে হাঁটতে শুরু করলো। তেজশ্রী এবার আর বাধা দিল না। আর্য মুগ্ধ চোখে তার দিকে তাকিয়ে বলল, আপনার এই তেজি কথাগুলো আমার ভীষণ ভালো লাগে। আর্যর এই অকপট স্বীকারোক্তিতে তেজস্বীর ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি রেখা ফুটে উঠল। সে কিছুটা কৌতুকের ছলে বলল, বাহ বাহ, জীবনেই প্রথম দেখলাম কেউ আমার তেতো কথা শুনেও খুশি হয়েছে। আর্য ধীরস্থিরভাবে বলল, আসলে এই তেতোই কথাগুলোই জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তেজশ্রী আর কোনো কথা বলল না। আর্য খেয়াল করলো মেয়েটি হাসলেও সেই হাসিতে কোনো পূর্ণতা নেই। মনে হচ্ছে এক বিশাল পাহাড় সমান বিষাদ সে নিজের ভেতরে চেপে রেখেছে। নিস্তব্ধ রাত, চারদিকে একগা ছমছমে নীরবতা। শহরের ব্যস্ততা এখন নিস্তেজ হয়ে এসেছে। রাস্তার আলোগুলো কুয়াশার চাদরে ঢাকা পড়ে গোলাটে দেখাচ্ছে। সেই জনশূন্য নিঝুম রাস্তা ধরে হেঁটে যাচ্ছে দুই তরুণী, দুজনেরই কলেজের ছাত্রী। কোচিং শেষ করে ফিরতে আজ বড্ড দেরি হয়ে গেছে। রাত এতটাও বেশি হয়নি, তবে এই রাস্তায় অন্য রাস্তার তুলনায় মানুষ কম থাকে। একজনের গড়ন বেশ লম্বা, অন্যজন তার তুলনায় কিছুটা খাটো। দুজনের অনেকেই শক্ত করে চেপে ধরা পাঠ্য বই। বেশ কিছুক্ষণ ধরেই তারা অনুভব করছে পিছনে দুটো বাইক তাদের ছায়ার মতো অনুসরণ করছে। বাইকে থাকা চারজন যুবক ক্রমাগত অশোভন ইঙ্গিত আর কদর্য ভাষায় চিৎকার করছে। লম্বা মেয়েটি বিরক্তি আর চাপা ভয় নিয়ে ফিসফিস করে বলল, দেখলি সমাজটা কতটা নিচে নেমে গেছে, কি ভয়ঙ্কর অভদ্র। অন্য মেয়েটি কাঁপা গলায় উত্তর দিল, বাদ দে, দ্রুত পা চালা, গলিটা পার হলেই তো তা আমাদের বাড়ি। আজ সত্যি অনেকটা রাত হয়ে গেছে। গলিটার কাছাকাছি আসতেই বাইকের শব্দ কিছুটা দূরে সরে গেল। মেয়ে দ্রুত ভাবল আপদ বিদায় হয়েছে, কিন্তু সেই স্বস্তি ছিল কালবৈশাখীর আগের স্তব্ধতা মাত্র। হুট করে নিস্তব্ধতা চিরে দিয়ে দানবীর গর্জনে বাইক দুটো ইঞ্জিনের শব্দ ফিরে এলো। কিছু বুঝে ওঠার আগে একটি বাইক তীব্র গতিতে লম্বা মেয়েটির পাশ কাটিয়ে যাওয়ার সময় তার ওড়নাটি হ্যাঁচকা টানে ধরে ফেলল। আচমকা এই আক্রমণে মেয়েটি ভারসাম্য হারিয়ে ফেলল। ওড়নাটি তার গলার চারপাশে ফাঁসির দড়ির মতো ঝটপটে পাকিয়ে বসল। অন্য মেয়েটি ভয়ে আর্তচিৎকার করে উঠল।
আরে করছেন কি আপনারা? ছেড়ে দিন। ওড়না গলায় আটকে যাওয়ার মেয়েটি বাঁচার তাগিদে শেষবারের মতো এক বীভৎস আর্তনাদ করে উঠল, কিন্তু সেই মরণ চিৎকার নেশাতুর নরপশুদের কানে পৌঁছালো না। তারা তখন আদিম উল্লাসে মত্ত। মেয়েটি মাটিতে আছড়ে পড়ল, কিন্তু বাইকের গতি থামল না। ওড়নায় টান লেগে সে পিচঢালা রাস্তার ওপর দিয়ে হ্যাঁকসা যেতে লাগলো। রাস্তার ধাঁধালো পাথর আর রুক্ষ তলে ঘষা লেগে তার ফর্সা চামড়া চিরে রক্ত ঝরতে শুরু করলো। কয়েক মুহূর্তে সেই যন্ত্রণাদায়ক ঘর্ষণে মেয়েটির শরীরের বিভিন্ন স্থান থেকে গরম রক্ত গড়িয়ে পিচ রাস্তা ভিজিয়ে দিল। সর্বশক্তি দিয়ে বাঁচার চেষ্টা করে একসময় তার নিথর দেহটি নিস্তেজ হয়ে এলো। চিৎকার স্তব্ধ হয়ে গেল চিরতরে। অন্য মেয়েটি পাথরের মতো দাঁড়িয়ে কাঁপছে। তার চোখের সামনে বন্ধুর এই করুণ দশা দেখে সে বাকশক্তি হারিয়ে ফেলেছে। হঠাৎ বাইক চালক পিছনে তাকিয়ে দৃশ্যটি দেখে শিউরে উঠল। সে ঝট করে ওড়নাটি ছেড়ে দিল। অন্য বাইক থেকে একজন অস্ফুট স্বরে বলে উঠল, "কি করলি এটা ভাই? মেয়েটা কি মরে গেল নাকি?" নেশার ঘর কিছুটা কাটতেই চালকের চোখে মুখে এক পৈশাচিক আতঙ্ক ফুটে উঠল। সে পিছনে না তাকিয়ে শীতল গলায় বলল, "বাদ দে, পালা এখান থেকে।" মুহূর্তের মধ্যে বাইক দুটো অন্ধকারে গহ্বরে মিলিয়ে গেল। পরে রইল কেবল রক্তাক্ত রাস্তা আর একজোড়া নিথর চোখের স্থির চাহনি। রাস্তায় রক্তাক্ত নিথর দেহতার ওপর আছড়ে পড়ল অন্য মেয়েটি। তার গণবিদারী আর্তনাদে রাতের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। "বাঁচাও, কেউ আসো, আমার বন্ধুকে বাঁচাও!" তার আরতিতে আশেপাশে বন্ধু জানালার ওপাশে আলো জ্বলে উঠল। কয়েকজন পথচারী এবং স্থায়ী মানুষ ঘটনার ভয়াবহতা দেখে স্তম্ভিত হয়ে সেদিকে দৌড়ে এলো। চারদিকে শোরগোল আর আতঙ্কের ছাপ। এদিকে ঘাতক ছেলেগুলো তখন ধরাছোঁয়ার বাইরে চলে গেছে ভেবে নিজেদের মধ্যে পৈশাচিক উল্লাসে মেতেছে। বাইকের মিটার তখন 100 ছাড়িয়েছে। তারা যেন কোনো এক বিরন্ত গাথা রচনা করেছে। এমন এক বিভ্রম কাজ করছে তাদের নেশাতুর মস্তিষ্কে। এত বড় একটা জঘন্য কাণ্ড ঘটিয়েও তাদের কারো মনে বিন্দুমাত্র অনুশোচনা নেই, বরং বাতাসের ঝাপটায় চিৎকার করে গান গাইছে তারা। হঠাৎ সামনের বাইকের চালকের নজর গেল লুকিং গ্লাসের দিকে। অন্ধকার ফুঁড়ে একটা আলোর বিন্দু তীব্র বেগে তাদের দিকে এগিয়ে আসছে। সে কপাল কুঁচকে পিছনে তাকিয়ে চিৎকার করে বলল, "এই, আমাদের পিছনে ওটা কে রে?" তার কথায় অন্য ছেলেরাও ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। কুয়াশার চাদর ছিঁড়ে একটা মিশমিশে কালো বাইক ঝড়ের গতিতে ধেয়ে আসছে। বাইক চালকের পরনে কুচকুচে কালো লেদার জ্যাকেট, মাথায় কালো হেলমেট, পুরো অবয়বটা যেন অন্ধকারেই একটা অংশ। সে রহস্যময় আরোহী অত্যন্ত সুশৃঙ্খল, কিন্তু ভয়ঙ্কর গতিতে তাদের দূরত্ব কমিয়ে আনছে। ছেলেগুলো প্রথমটাই ব্যাপারটাকে পাত্তা দিল না। তাদের একজন বিদ্রূপ করে চেঁচিয়ে বলল, "আরে ধুর, হবে হয়তো কোনো রেসার আমাদের সাথে পাল্লা দিতে আসছে। টান দে তো দেখি কত দাম আছে ওইটার।" কিন্তু তাদের হাসি বেশিক্ষণ স্থির হলো না। পিছনে বাইকটি কোনো সাধারণ গতিতে আসছে না। ওটা যেন কোনো শিকারী বাজ পাখির মতো তার লক্ষ্যবস্তুকে ছো মারার জন্য ওত পেতে আছে। সেই কালো হেলমেটের ওপাশে থাকা চোখ দুটোতে যেন এখন মৃত্যুর পরোয়ানা লেখা। তা বুঝতে নেশাগ্রস্ত ছেলেগুলোর আরও কিছুটা সময় বাকি ছিল। চারদিকে পিনপিতন নীরবতা। মাঝে মধ্যে বাইরের অন্ধকার চিরে দু একটা কুকুরের আর্তনাদ ভেসে আসছে, যা পরিবেশটাকে আরও গা ছমছমে করে তুলেছে। লোকালয় থেকে অনেকটা দূরে জরাজীর্ণ এক পরিত্যক্ত রাইস মিলের অট্টালিকা কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে। এককালে এখানে খুব মানুষের কোলাহল থাকলেও এখন এটা অন্ধকার জগতের বাসিন্দাদের ডেরা। চারটা ছেলে হাঁপাতে হাঁপাতে বাইক থেকে নেমে দৌড়ে কারখানার ভেতরে ঢুকলো। ভেতরে টিমটিমে একটা বাল্ব জ্বলছে। পুরনো এক কাঠের টেবিলের ওপর পা তুলে বসেছিল লম্বা দাড়িওয়ালা কুচকুচ কালো এক লোক।
হাতে মদের বোতল। লোকটা ধোয়া সেরে গম্ভীর গলায় প্রশ্ন করলো, কি হয়েছে তোদের? এভাবে যান হাতের নিয়ে দৌড়াচ্ছিস কেন? ছেলেগুলো তখনও ঠিক মতো দম নিতে পারছে না। তাদের একজন কোনো মতে বলল, বস, কেউ একজন তাদের পিছু নিয়েছে। লোকটি ভ্রু কুঁচকে বোতলটা টেবিলে রাখলো। কে? কার এত বড় সাহস যে আমার এরিয়ায় তোদের তাড়া করে আসবে? জানি না বস। ঠিক সেই মুহূর্তেই বাইরের নিস্তব্ধতা খান খান করে দিয়ে কারখানার সিমেন্টের মেঝেতে কারোর বাড়ি বুট জোটার শব্দ শোনা গেল। টেবিলে বসে থাকা লোকটা সচকিত হয়ে উঠে দাঁড়ালো। কোমরের গোজা রিভলভারটা হাতে নিয়ে কয়েক কদম সামনে এগিয়ে চিৎকার করে ডাকলো, কে রে ওইখানে? মরা শখ হয়েছে নাকি? সামনে আয়। অন্ধকারে কোণ থেকে এক ভারী শীতল আর যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে আসলো, যা শুনে উপস্থিত সবার মেরুদণ্ড দিয়ে এক হিম শীতল স্রোত বয়ে গেল। তোদের জম। কথাটা শেষ হতে না হতেই অন্ধকারের বুক ছিঁড়ে একটা দীর্ঘ ছায়া ধীর পায়ে আলোর নিচে এসে দাঁড়ালো। লোকগুলোর চোখ ছানা বড়া হয়ে গেল। অন্ধকারের আড়াল থেকে বেরিয়ে এলো সেই দীর্ঘকায় অবয়ব। পরনে কালো লেদার জ্যাকেট আর প্যান্ট। ধীর স্থির পায়ে আগন্তুক যখন টিমটিমে আলোর নিচে এসে দাঁড়ালো, তখন তার মুখখানা পরিষ্কার হলো। সেই মুখ দেখে মাত্রই ঘরের ভেতরের তপ্ত পরিবেশটা যেন মুহূর্তেই বরফ হয়ে গেল। ছেলেগুলোর চোখে মুখে ফুটে উঠল চরম আতঙ্ক। তারা অবিশ্বাসের দৃষ্টিতে কয়েক পা পিছিয়ে গেল। আগন্তুক কোনো তারা দেখালো না। সে অত্যন্ত শান্ত ভঙ্গিতে একটা ভাঙা কাঠের চেয়ার টেনে এনে মাঝখানে বসলো। তারপর আয়েশ করে পায়ের ওপর পা তুলে লোকগুলোর দিকে তাকালো। তারা চোখে সেই শীতল চাহনি যেন ধারালো তলোয়ারের মতো সবার বুক ছিঁড়ে দিচ্ছে। লম্বা দাড়িওয়ালা লোকটার হাতের মদের বোতলটা ফ্লোরে পড়ে চুরমার হয়ে গেল। সে ভয়ে কাঁপতে কাঁপতে অস্ফুট স্বরে বলল, তুমি তুমি এখানে কি করে? তুমি তো সেই রাতে মারা গিয়েছিলে। চেয়ারে বসে থাকা আগন্তুক এবার শব্দ করে অট্ট হাসিতে ফেটে পড়ল। সেই হাসিতে ঘরটা যেন কেঁপে উঠল। হাসি থামিয়ে সে গম্ভীর গলায় বলল, যেখানেই অন্যায় দেখিবে সেখানেই যমদূত হয়ে পৌঁছানোর আমার কাজ। মরলেই কি আর সব চুকে যায়? তোদের মতো পাপীদের হিসাব মেলাতে তো ফিরে আসা পরিস্থিতি বিগতিক দেখে দাড়িওয়ালা লোকটা আর তার সাঙ্গপাঙ্গরা তড়িঘড়ি করে মেজের ওপর হাঁটু গেড়ে বসে পড়ল। হাত জোর করে কাকুতি মিনতি শুরু করলো তারা, আমাদের ক্ষমা করো, আমাদের এবারের মতো ছেড়ে দাও। আমরা কথা দিচ্ছি আর কোনো দিন এইসব করব না। আমরা একদম ভালো হয়ে যাব। আগন্তুকের ভারী কণ্ঠস্বর এবার বর্জ্যের মতো শোনালো, রাস্তায় যে কিছুক্ষণ আগে একটা তরতাজা প্রাণ ধ্বংস করে এলি, পারবি তাকে ফিরিয়ে দিতে? যদি পারিস তবেই তোদের ক্ষমা। সামনে বসে থাকা লোকগুলো বুঝতে পারলো আজ আর কোনো ক্ষমা নেই। বাসার শেষ রক্ষা হিসেবে তারা চারদিকে দৌড়ে পালাতে শুরু করলো। চেয়ারে বসে থাকা আগন্তুক কিন্তু জায়গা থেকে নড়ল না। সে পালানোর লোকগুলোর দিকে তাকিয়ে কেবল একটা পৈশাচিক বাঁকা হাসি হাসলো। তার সেই হাসির অর্থ একটাই, আজ এই ঘর থেকে কারোরই জীবন্ত ফেরার উপায় নেই। সকালটা বেশ খানিকটা গড়িয়ে গেছে। জানালার ফাঁক দিয়ে আসা রোদের তেজেই হোক বা দরজার শব্দে তেজস্বী দরফরিয়ে ঘুম থেকে জেগে উঠল। চোখ মেলতেই দেখলো সামনে ইকরা দাঁড়িয়ে আছে। তেজশ্রী ভ্রু কুঁচকে অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুই ভিতরে আসলি কি করে? ইকরা বিছানা গোছাতে গোছাতে বেশ স্বাভাবিক গলায় বলল, ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি তো তুই নিজেই গতকাল আমাকে দিলি। এখন আর আদিক্ষেতা করিস না, তাড়াতাড়ি ওঠ, রেডি হয়ে নে। তেজশ্রী বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ইকরার এমন তাড়াহুড়ো দেখে সে কিছুটা অবাক হয়ে প্রশ্ন করলো, কোথায় যাব? ইকরা এবার হাত থামিয়ে অদ্ভুত দৃষ্টি তেজশ্রীর দিকে তাকালো, যেন সে কোনো ভিনগ্রহের প্রাণী দেখেছে। বিরক্তির সুরে বলল, কোথায় যাবি মানে? ভুলে গেলি আজ তোর ইন্টারভিউ আছে? এত বড় সুযোগ
হাতছাড়া করবি নাকি? তেজশ্রী কোনো উত্তর দিল না। গা সারা ভাবে আলমারি থেকে কাপড় বের করে নিল। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে একটা নীল রঙের চুড়িদার পরে বেরিয়ে এলো সে। তেজশ্রী তৈরি হয়ে ইকরাকে জিজ্ঞেস করলো, তুই যাবি না আমার সাথে? ইকরা ব্যাগটা কাঁধে নিতে নিতে বলল, আমি গিয়ে কি করব? আমারও তো অফিস আছে নাকি। তুই সাবধানে যাস। অল দ্য বেস্ট। তেজশ্রী এখন এই সিংহ গ্রুপ এর অফিসের বিশাল ওয়েটিং রুমে বসে আছে। রাজকীয় অফিস, চারপাশে আধুনিকতার ছোঁয়া। একের পর এক ক্যান্ডিডেট ইন্টারভিউ দিয়ে গম্ভীর মুখে বেরিয়ে আসছে। তেজশ্রী চুপচাপ বসে আছে। তার চোখে মুখে কোনো উদ্বেগের চিহ্ন নেই, যেন সে খুব সাধারণ কোনো কাজে এসেছে। তার ঠিক সামনের দেওয়ালে একটা বড় স্ক্রিনে নিউজ চলছে। খবরের গতকাল রাতের সেই মেয়েটার নির্মম মৃত্যুর বর্ণনা দেওয়া হচ্ছে। তেজস্বী স্থির দৃষ্টিতে টিভির দিকে তাকিয়ে রইল। এই পাথুরে শহরে হাজারো খবরের মাঝে তেজস্বীর চোখে আজ প্রথমবার এক চিলতে অসহায়ত্ব দেখা দিল। একটা নিষ্পাপ মেয়ের এমন মৃত্যু তাকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছে। ঠিক তখনই সংবাদ পাঠিকা পরবর্তী ব্রেকিং নিউজ দিলেন, গতকাল রাতে যে বখাটে ছেলেগুলো মেয়েটির ওপর নৃশংস হামলা চালিয়েছিল, আজ ভোরে রেল স্টেশনের কাছে তাদের প্রত্যেকটির লাশ পাওয়া গেছে। কেউ অত্যন্ত নির্মমভাবে তাদের হত্যা করে সেখানে ফেলে রেখে গেছে। নিউজটা শুনে তেজশ্রীর চোখে কোণে এক চিলতে হাসি আর তৃপ্তির আভা ফুটে উঠল। মনে মনে ভাবল, অপরাধীরা তবে শাস্তি পেয়েছে। তার চেহারার সেই অসহায়ত্বের মেঘ কেটে গিয়ে আবারও সেই চিরচেনা দৃঢ়তা ফিরে এলো। আর্য নিজের কেবিনে বসে হেলান দিয়ে মনিটরের দিকে তাকিয়েছিলেন। সিসিটিভি ফুটেজে হঠাৎ তার চোখ আটকে গেল ওয়েটিং রুমে বসে থাকা তেজস্বীর ওপর। মেয়েটা হাতে ফাইল নিয়ে খুব শান্তভাবে বসে আছে, চোখে মুখে বিন্দুমাত্র ভীতি নেই। ঠিক সেই সময় ম্যানেজার রুমে ঢুকে বিনয়ের সাথে বললেন, স্যার, বাইরে যারা ছিল তারা ইন্টারভিউ নেওয়ার শেষ, এখন আর মাত্র একজন বাকি আছে। আর্য ম্যানেজারকে মাঝপথে থামিয়ে দিয়ে হাতের ইশারায় নিজের চেহারাটা দেখিয়ে বললেন, আপনি এসে আমার চেয়ারে বসুন। ম্যানেজার যেন আকাশ থেকে পড়লেন। নিজের কানকে বিশ্বাস করতে না পেরে তোতলাতে তোতলাতে বললেন, কি বলছেন স্যার? আমি আপনার চেয়ারে বসবো? কিন্তু কেন? আর্য এবার নিজের স্বভাবজাত কঠোর আর রাগী চোখে ম্যানেজারের দিকে তাকালেন। তীক্ষ্ণ স্বরে বললেন, আমি যা বলেছি আপনি ঠিক সেইটুকুই করুন, কোনো প্রশ্ন করবেন না। ম্যানেজার আর কথা বাড়ানোর সাহস পেলেন না। বসের মেজাজ তার কাছে জানা আছে, তাই কাছুমাছু হয়ে এসে বিশাল রাজকীয় চেয়ারেতে বসলেন। আর্য তখন টেবিলের উপর ঝুঁকে পড়ে খুব নিচু স্বরে ম্যানেজারকে চূড়ান্ত নির্দেশ দিলেন, শুনুন, এই যে মেয়েটা এখন ভেতরে আসবে, এর নাম তেজশ্রী। ইন্টারভিউ যেমনই হোক না কেন, যে কোনো মূল্যে এই মেয়েটার চাকরি যেন আজই কনফার্ম করা হয়, কোনো ভুল যেন না হয়, মনে থাকবে। আর্যর কথা শুনে ম্যানেজারের বিস্ময়ের সীমা রইল না। ম্যানেজার আর টু শব্দ না করে মাথা নেড়ে সায় দিলেন। তেজশ্রী অফিস থেকে বেরিয়ে আসলো। তার হাতে এখন নিয়োগপত্র। মনে মনে সে বেশ অবাক, এত বড় একটা কোম্পানি, অথচ ইন্টারভিউ বোর্ডে তাকে কি তেমন কোনো কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হলো না। সব কিছু যেন একদম সাজানো ছিল। কিন্তু এই ভাবনার মাঝে তেজশ্রীর পা থমকে গেল। অফিসের গেটের কাছে পকেট হাত দিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর্য। তেজশ্রী ব্রুকুসকে জিজ্ঞেস করলো, আপনি এখানে আমাকে অনুসরণ করছেন নাকি? আর্য খুব সাব্যস্ত হাসিতে মুখ উজ্জ্বল করে বলল, আরে না, আমিও তো এখানে ইন্টারভিউ দিতে এসেছি। আপনার চাকরিটা হলো তো? সে তেজশ্রী হাঁটতে হাঁটতে লিলিপ্ত গলায় উত্তর দিল, হ্যাঁ হয়েছে। আপনার? আমারও হয়েছে। আর্য তৃপ্তির হাসি নিয়ে বলল। দুজনে এখন রাস্তার দাঁড় দিয়ে হাঁটছে। আর্য হঠাৎ একটু থেমে তেজস্বীর চোখের দিকে তাকিয়ে গাঢ়স্বরে বলে উঠল, একটা কথা বলতে ভুলেই গেছি, আপনি ভীষণ সুন্দর। তেজশ্রী রাস্তা পার হওয়ার জন্য থামলো। এই প্রথম কেউ তাকে তেজস্বিনী বলে ডাকলো। নামটা নতুন হলেও তেজশ্রী প্রশংসায় গেলে যাওয়ার পাত্রী নয়।
সে আর্যর দিকে তেরসা চোখে তাকিয়ে তীক্ষ্ণ স্বরে বলল, সব সুন্দর জিনিস আসলে সুন্দর হয় না মিস্টার আর্য। পৃথিবীটা বড়ই বিচিত্র। যে জিনিস দূর থেকে মায়াবী হয়ে মনে হয়, তার কাছে গেলে নিতান্তই তপ্ত মরীচিকা ছাড়া আর কিছুই না। তাই মোহের পেছনে ছোটা বন্ধ করুন। হিতে বিপরীত হতে পারে। খুব কাছে যেতে চাইলে হয়তো আগুনের শিখায় পুড়ে ছাই হয়ে যাবেন। তেজস্বীর এমন করা আর দার্শনিক কথা শুনেও আর্যর হাসি ম্লান হলো না। সে যেন এই তেজটুকুই উপভোগ করছে। তেজশ্রী এবার একটু স্থির হয়ে আর্যর দিকে ভালো করে তাকালো। ছেলেটার ফর্সা মুখ, নিখুঁত করে ছাটা কুচকুচে কালো দাড়ি আর কপালের ওপর পরিপাটি করে রাখা চুল, সব মিলিয়ে আর্যর অবয়বে এক সম্মোহনী ক্ষমতা আছে। তাকাতে তাকাতেই হঠাৎ তেজস্বীর অবচেতন মনে সৈকতের চেহারাটা ভেসে উঠল। সেই একই রকম বিশ্বাসী চাহনি দিয়ে সৈকতও একদিন তার সর্বনাশ করেছিল। এক নিমেষেই তেজস্বীর চোখ মুখ শক্ত হয়ে গেল। সে মাথা ঝাড়া দিয়ে সেই বেঈমান লোকটার স্মৃতি মুছে ফেলার চেষ্টা করল। আর্যর দিকে ঘুরে তেজস্বী আবারও তেজি গলায় বলল, শুনুন, আমার নাম তেজশ্রী, তেজস্বিনী নয়। আর এই শহরের সৌন্দর্য বা দয়া কোনোটাই স্থায়ী নয়। এখানে টিকে থাকতে হলে পাথরের মতো শক্ত হতে হয়। আপনি যে নরম মনের মানুষ আছেন, এই শহরে সেটা আপনার জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। তাই নিজের চরকায় তেল দিন। আমার প্রশংসা করে সময় নষ্ট করবেন না। আর যে এক পা এগিয়ে এসে নিচু স্বরে বলল, পাথরটা ভেতরে ভেতরে ক্ষয়ে যায় তেজশ্রী, কিন্তু হিরে অবিনশ্বর। আপনি ঠিক ওই হিরেটার মতোই। আর আপনি আগুন কি না সেটা না হয় পোড়ার পরই বোঝা যাবে। তেজস্বী আর তর্কে গেল না। একরাশ বিরক্তি আর বিস্ময় নিয়ে সে হনহন করে হাঁটা দিল। কিন্তু তার হৃদয়ের এক কোণে আর্যর সেই শান্ত আর গভীর দৃষ্টিটা যেন খোদাই হয়ে রইল। শহরের ব্যস্ততা থেকে বেশ কিছুটা দূরে নির্জন এলাকায় মাথা তুলে দাঁড়িয়ে আছে এক বিশাল রাজকীয় প্রাসাদ। আভিজাত্য আর ঐতিহ্যের সংমিশ্রণে তৈরি এই মহলের প্রধান ফটকে রূপালী প্রহরপে খোদাই করা চৌধুরী ভিলা। গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়ে সুনিপুণ কার্যক্ষময় বাগান, ফোয়ারা আর সারিবদ্ধ দামি সব গাড়ি। শত শত কর্মচারী এই প্রাসাদের দেখাশোনা করে, কিন্তু এর ভিতরে গোমট পরিবেশটা যেন এক বিষণ্ণতার গল্প বলে। বিশাল ড্রয়িং রুমে ইতালিয়ান মার্বেলের মেঝে আর ঝাড়বাতির আলোর নিচে দামি সোফায় গা এলিয়ে বসে আছেন হারুন ওয়াজিদ চৌধুরী। 70 ছুঁই ছুঁই বয়স হলেও তার শরীরের প্রতিটি ভাঁজে এখনও আভিজাত্যের ছাপ স্পষ্ট। তার চোখে মুখে এক প্রখর আত্মবিশ্বাস। এই সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি তিনি। তবে এই প্রাসাদের তিনি বড় নিঃসঙ্গ। হঠাৎ প্রধান ফটক পেরিয়ে গটগট শব্দে ভেতরে প্রবেশ করলেন আর্য। আর্যকে দেখা মাত্রই হারুন চৌধুরী কুঁচকে যাওয়া চেহারায় এক চিলতে তৃপ্তির হাসি ফুটে উঠল। তিনি যতটা খুশি হলেন, আর্যর অভিব্যক্তিতে তার ছিটে ফোঁটাও দেখা গেল না। আর্য গটগট পায়ে এগিয়ে এসে সামনের সোফায় টান টান হয়ে বসলেন। তার গম্ভীর কণ্ঠস্বর ড্রয়িং রুমের নিস্তব্ধতা ভেঙে দিল। দাদু, আপনার শরীর এখন কেমন? হারুন চৌধুরী উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলেন। শরীর তো চলিতেছেই আর্য, কিন্তু তুমি কেন আলাদা থাকছো? এই এত বড় চৌধুরী বিলা তো তোমারই। তোমার জন্য তো এই সাম্রাজ্য। আর্য নিরুত্তর। হারুন চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে আবারও বললেন, আমার প্রতি কি তোমার একটুও মায়া নেই দাদু ভাই? আমায় একা ফেলে কানাডা চলে গেলে তাও মেনে নিয়েছিলাম, কিন্তু এখন দেশে ফিরেও কেন দূরে থাকছো? আর্য এবার স্থির দৃষ্টিতে তার দাদুর দিকে তাকালেন। বৃদ্ধের দুই পাশে দুইজন অল্প বয়সী মেয়ে দাঁড়িয়ে আছে। তাদের পরনে অত্যন্ত আধুনিক ও উদ্গ্র পোশাক। এই বাড়িটাতে আর্য না আসার প্রধান কারণ এইটাই। বৃদ্ধ বয়সেও হারুন চৌধুরী এই রাজকীয় প্রাসাদকে যেন এক অঘোষিত প্রমোদশালা বানিয়ে রেখেছেন। মেয়েদের সাজসজ্জ ছাড়া তিনি এক মুহূর্তেও চলতে পারেন না। ঠিক সেই সময় এক সুন্দরী তরুণী হাতে একটি ক্রিস্টাল গ্লাস নিয়ে আর্যর একদম কাছে এসে দাঁড়ালো। শরীরের সুবাস ছড়িয়ে সে গা ঘেঁষে দাঁড়িয়ে মিষ্টি এসে বলল,
হাই হ্যান্ডসাম, এটা স্পেশাল তোমার জন্য। মুহূর্তে আর্য চোয়াল শক্ত হয়ে গেল। রাগে তার শিরদাঁড়া খাড়া হয়ে উঠল। সে রক্তবর্ণ চোখে মেয়েটির দিকে একবার তাকিয়ে সরাসরি দাদুর দিকে চোখ রাখলো। প্রচণ্ড ঘৃণা আর ক্ষোভ নিয়ে সে গর্জে উঠল, আপনি ভালো করেই জানেন আমি কেন এই বাড়িতে পা রাখতে চাই না। কবে এসব ময়লা পরিষ্কার করবেন এই বাড়ি থেকে? কবে আপনার এই কুরুচিপূর্ণ স্বভাব বদলাবেন? হারুন চৌধুরী এবার করুণভাবে হাসলেন। তার হাসিতে আভিজাত্য থাকলেও এক ধরনের চমৎ হাহাকার ছিল। তিনি নিচু স্বরে বললেন, আমার যে আপন বলতে কেউ নেই আর্য। এত টাকা, এত প্রতিপত্তি, সব থেকেও আমি বড় একা। এই শেষ বয়সে এই কঠিন মোহটুকু না রাখলে আমি বাঁচব কি নিয়ে? আর্যর ভেতরটা ঘেন্নায় ভরে উঠল। এই অজুহাত তার কাছে নিত্যানয়ী মূল্যহীন। তিনি আর একটি মুহূর্তেও সেখানে দাঁড়ালেন না। দাদুর কথার কোনো উত্তর না দিয়ে আবারও সে গটগট পায়ে ড্রয়িং রুম পেরিয়ে বাড়ির বাইরে বেরিয়ে এলো। দীর্ঘ 18 বছর পর আর্য চৌধুরী ধূসর জীবনে রঙের ছোঁয়া লেগেছে। বাবা মা মারা যাওয়ার পর থেকেই তার জীবন থেকে সব সুখ ও আনন্দ চিরতরে হারিয়ে গিয়েছিল। বাইরে থেকে দেখলে মনে হয় যার অডেল বিক্ত বইবোধ আছে তার আবার কিসের অভাব। লোকমুখে ঘরে আর্য চৌধুরী খুব সুখেই আছে, কিন্তু মানুষের ভেতরের খবর কেউই রাখে। বাবা মা চলে যাওয়ার পর ধন সম্পদ অডেল থাকলেও আর্যর জীবনের তীব্র অভাব ছিল ভালোবাসার আর একটু সময়ের। তার শৈশব কেটেছে 4 দেওয়ালের বন্দিশালায়। স্কুল যাওয়া আসা ছিল গৃহকর্মীদের পাহারায়। একাত্রী ছিল তার নিত্যাক সঙ্গী। তবে এবার বুঝি সেই দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। আর্যর জীবনের সুখের বার্তা নিয়ে এসেছে তেজশ্রী। গত 7 দিনে তেজশ্রীর সাথে তার সম্পর্কটা বেশ সহজ হয়ে এসেছে। তেজশ্রী স্বভাবগতভাবেই একটু গম্ভীর, তবে ইদানিং তার সেই কঠোরতা কিছুটা কমেছে। আর্যর সাথে কথা বলার সময় তার সেই আগের মতো শক্ত ভাবটা এখন আর নেই। আর্য কফির মগ হাতে নিয়ে করিডোরে এসে দাঁড়ালো। এখান থেকে তেজস্বীর ঘরের বারান্দায় স্পষ্ট দেখা যায়। নিজের আলিশান ফ্ল্যাট ছেড়ে আর্য তেজস্বীদের বাড়ির ঠিক উল্টো দিকে বাড়িটা ভাড়া নিয়েছে। তার কারণ একটাই, এখান থেকে তেজশ্রীকে এক পলক দেখা যায়। আর্যর কাছে পৃথিবীর সমস্ত বিলাসিতার চেয়ে এই দৃশ্যটুকুই এখন অনেক বেশি দামি। সকালের মিষ্টি রোদ গায়ে মেখে আর্য করিডোরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। কিছুক্ষণ পরই তেজশ্রী নিজের বারান্দায় এসে দাঁড়ালো। দুজনের চোখাচোখি হতেই আর্যর মুখে এক চিলতে হাসি ফুটে উঠল, কিন্তু তেজশ্রীর অভিব্যক্তিতে বিশেষ কোনো পরিবর্তন নেই। আর্য শান্ত গলায় বলল, গুড মর্নিং তেজস্বিনী। তেজশ্রী ছোট করে উত্তর দিল, গুড মর্নিং। আর্য আবার স্মিত হেসে জিজ্ঞেস করলো, রাতে ঘুম কেমন হয়েছে? তেজশ্রী ব্রুকুসকে তাকালো। ঘুম না হয় তো কিছু নেই। আর্য সরাসরি কোনো উত্তর না দিয়েই শুধু হাসলো। তেজশ্রী এবার প্রশ্ন করলো, অফিসে যাবেন না? আজ তো অফিস বন্ধ। তেজশ্রী অবাক হয়ে জিজ্ঞেস করলো, বন্ধ মানে? কে বলল আপনাকে? আর্য মনে মনে হাসলো। তার মনে হলো, আমার অফিস, তোমার জন্য যখন খুশি আমি তা বন্ধ ঘোষণা করতে পারি। মুখে বলল, আপনি কল দিয়ে খোঁজ নিয়ে দেখতে পারেন। আচ্ছা বলে তেজস্বী চলে যেতে উদ্যত হতেই আর্য তাকে ডাকলো, আজ বিকেলে ফ্রি থাকলে আমার সাথে কোথাও বের হবেন? তেজস্বী নিরুত্তাপ কণ্ঠে শুধু বলল, দেখা যাক। তেজস্বী ভিতরে চলে যেতে আর্য তড়িঘড়ি করে নিজের ফোনটা বের করলো। অফিসের নাম্বারে কল দিয়ে নির্দেশ দিল, তেজস্বী ফোন করলে যেন জানিয়ে দেওয়া হয় যে আজ অফিস বন্ধ। ফোনটা পকেটে রেখে তেজস্বীর ফ্ল্যাটের দিকে তাকিয়ে আর্য একগাল মুচকি হাসল। এক গভীর নিস্তব্ধ জনমানবহীন স্থান, চারপাশে জমাট বাঁধা ঘুটঘুটে অন্ধকার, যার এক কোণে এক ফালি লাইন রুগ্ন আলো কেঁপে কেঁপে জ্বলছে। ঘরের দেওয়াল জুড়ে টাকটা এবং শুকিয়ে যাওয়া রক্তের গাঢ় ছাপগুলো বীভৎস চিৎকর্মের মতো আঁকা। স্থানভেদে বিভিন্ন দেওয়ালে অশুভ কিছু প্রতীক বা নকশা খোদাই করা।
এক কোণে দেখা যাচ্ছে এক এক জায়গায় এক এক মানুষ নিস্তেজ হয়ে পড়ে আছে। তাদের অবস্থা পশুদের চেয়েও জঘন্য। অমানবিক লজ্জা নিরাবরণের জন্য তাদের শরীরে সামান্য এক টুকরো কাপড়ও নেই। শুধুমাত্র নিজেদের অন্তরঙ্গ অংশ ঢাকার জন্য যতটুকু বস্ত্র আছে তাও ছিঁড়ে ঝুলে আছে, যা দিয়ে শরীর আবৃত করা সম্ভব হচ্ছে না। লোকগুলোর শরীর জুড়ে নির্মম আঘাতের চিহ্ন, শুকিয়ে যাওয়া রক্তের কালচে দাগ তাদের বিভীষিকাময় অভিজ্ঞতার সাক্ষী দিচ্ছে। সকলকে লোহার ভারী শিকলে বেঁধে রাখা হয়েছে। হাত ও পা দুটোই মুক্তির জন্য প্রাণান্তকর ছটফটানির কারণে তাদের হাতে পায়ে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে, যা থেকে অনবরত রক্ত চুইয়ে পড়ছে। সেই রুদ্ধ শ্বাসরুদ্ধকর পরিবেশে হঠাৎই ঠক ঠক শব্দ করে দরজা খুলে গেল এবং একজন দীর্ঘকায় লোক ভেতরে প্রবেশ করল। সকল বন্দির ফ্যাল ফ্যাল চোখগুলি সেই আগন্তুকের দিকে স্থির হলো। লোকটির পরনে একটি কালো লম্বা ও ওভারকোট। তার ত্বক অস্বাভাবিক ফর্সা হলেও উচ্চতা তেমন বেশি নয়। কাঁধ পর্যন্ত নেমে আসা চুলগুলো এলোমেলো। তার চোখ দুটি অদ্ভুত, একটি সাধারণ মানুষের মতো গভীর কালো, অন্যটি ঘোলাটে যেন প্রাণহীন। এক ঝলক দেখলেই শরীর হিম হয়ে আসে, আত্মার গভীরে এক অজানা আতঙ্ক ভর করে। লোকটি নিঃশব্দে একটি চেয়ার টেনে নিয়ে বন্দীদের সামনে বসল। এক বন্দী প্রাণপণ চেষ্টায় কম্পিত কণ্ঠে বলল, আমাদের মুক্তি দাও। কেন এভাবে আটকে রেখেছো? আমরা তো যা বলার সব তোমাদের জানিয়েছি। সামনে বসা সেই নিষ্ঠুর লোকটি এক পৈশাচিক অট্টহাসিতে ফেটে পড়ল। তার হাসি শুনে মনে হলো যেন কোনো শয়তান নরকের গভীর থেকে উঠে এসে হাসছে। লোকটির কণ্ঠস্বর ভীষণ ভারী, যেন প্রতিটি শব্দের বিষ মাখানো। সে ঠান্ডা স্বরে বলল, তোদের কি আমাকে বোকা মনে হয়? চান্দু বাপ আমার, তোদের বাইরে ছাড়লে আমার বিপদ। অনেক বন্দি দুর্বল কণ্ঠে বলে উঠল, তাহলে এভাবে তিল তিল করে না মেরে একেবারে মেরে ফেললেই তো পারো। আর সহ্য হচ্ছে না। আমাদের সন্তানরা হয়তো বাড়িতে আমাদের জন্য কাঁদছে। আরে কাঁদবে না কেন? তোরা অন্যায়ভাবে যতটা টাকা কামাই করিয়েছিস তা দিয়ে তো তোদের সন্তানদের ভালো জীবন চলবে। আপাতত মুক্তিপণের টাকাগুলো পেয়ে যাই, তখন তোরাও না হয় কুকুরের খাবার হবি। এই কথা বলেই লোকটি হেঁটে বাইরে বেরিয়ে গেল। বাইরে বেরোতেই একজন অনুচর ভীত কণ্ঠে তাকে বলল, বস, আমাদের 5 জন লোককে কে যেন নৃশংসভাবে খুন করেছে। লোকটির আগে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে গর্জন করে উঠল, খুঁজে বের করো, তারপর তার ব্যবস্থা করব। তেজশ্রী ধীরে পায়ে নিজের ফ্ল্যাট থেকে বেরিয়ে এলো। আর্য বিকেলে দেখা করার প্রস্তাব দিয়েছিল, যদিও যাওয়ার খুব একটা আগ্রহ তার নেই। তবুও হাতে কোনো কাজ না থাকায় তেজশ্রী ভাবল একবার ঘুরে আসাতেই পারে। ফ্ল্যাটের দরজাটা টেনে ব্যাগ থেকে মোবাইল ফোনটা বের করলো সে। অনেক দিন বাবার সাথে কথা হয় না, বিশেষ করে ছোট বোন কণার কথা খুব মনে পড়ছে। কণা মেয়েটার এক পায়ে জন্মগত সমস্যা, হাঁটতে গেলে তাকে বেশ কষ্ট করে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হয়। তেজশ্রী ফোনের ডায়াল লিস্টে থেকে বাবার নাম্বারে কল দিল। একবার রিং হতে ওপাশ থেকে বাবার পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো, হ্যালো, কে বলছেন? তেজশ্রী শান্ত ও কিছুটা নিচু গলায় উত্তর দিল, আমি বাবা। তেজশ্রী মেয়ের কণ্ঠ শোনা মাত্র ওপাশ থেকে একরাশ আনন্দ আর আদুরে আবদার ছড়ে পড়ল। তার বাবা উচ্ছ্বসিত হয়ে বললেন, মা আমার, কেমন আছিস তুই? তুই কি জানিস তোকে কতবার কল দিয়েছিলাম, কিন্তু প্রতিবারই তোর মোবাইল বন্ধ পেয়েছি। খুব চিন্তায় ছিলাম রে। এখন কোথায় আছিস তুই? আমি ঢাকাতেই আছি বাবা, তেজশ্রী সংক্ষেপে উত্তর দিল। বাবার সাথে কিছুক্ষণ কুশল বিনিময় এবং শৈলের খোঁজখবর নেওয়ার পর তেজশ্রী আসল কথাই এলো। জিজ্ঞেস করলো, কোনা কোথায় বাবা? ওকে একটু দেবে? হ্যাঁ মা, ও এখানেই আছে, এই নে কথা বল। ওপাশ থেকে ফোনটা হাত বদল
হওয়ার শব্দ পাওয়া গেল। কয়েক সেকেন্ডে পরই কোনার মিষ্টি আর চঞ্চল কণ্ঠস্বর কানে এলো। আপু, তুমি কেমন আছো? কতদিন পর ফোন করলে? ভালো আছি। শোন, কয়েকদিন পর তোকে আমি ঢাকা নিয়ে আসব। এখান থেকে আমার কাছে থেকে পড়াশোনা করবি। অন্য কারোর মাথার বোঝা হয়ে বা কারোর দড়াই ওপর থাকার কোনো প্রয়োজন নেই তোর। কোনাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই তেজশ্রী কিছুটা আদেশের সুরে বলল, ফোনটা এবার মায়ের কাছে দে। ওপাশে মায়ের কণ্ঠ শোনা যেতে তেজশ্রী নিজের গলা স্বর কিছুটা গম্ভীর করে নিল। কৌশল বিনিময়ের পরপরই সে সরাসরি কাজের কথায় চলে এলো। তোমাদের যদি ঢাকায় এসে থাকার কথা বলি, জানি তোমরা কিছুতেই রাজি হবে না, তাই তোমাদের হিসাব মতো সংসার চালানোর টাকা আমি প্রতি মাসে পাঠিয়ে দেব। মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কিন্তু মা, তুই এত টাকা পাবি কোথায়? তেজশ্রী শান্তভাবে উত্তর দিল, একটা ভালো চাকরি পেয়েছি মা, মাসে বেশ মোটা অঙ্কের বেতন দেয়। মায়ের সাথে কথা বলতেই বলতেই তেজশ্রী খেয়াল করলো গলির মোড়ে আর্যর দাঁড়িয়ে আছে। লোকটার পরনে আজও সাধারণ প্যান্ট আর শার্ট, আগের মতো সেই জাঁকজমক ভাবটা নেই। তেজশ্রী দ্রুত কথা শেষ করে ফোনটা কেটে দিল। আর্যর কাছে গিয়েই তেজশ্রী বেশ কড়া গলায় জিজ্ঞেস করলো, এখানে আসতে বললেন কেন? আর্য বিনীতভাবে হাসলো, আপনাকে নিয়ে একটু মার্কেটে যাব। তেজশ্রী ব্রুকুসকে উত্তর দিল, কেন? আপনার বইয়ের জন্য শপিং করবেন? আমাকে দিয়ে হবে না, আমি ওইসব পছন্দ করতে পারি না, আমার রুচি খুব একটা ভালো না। আর্য একটু থতমত খেয়ে ফেঁসে ফেলল, না না, আমার তো বউ নেই। তেজশ্রী এবার বেশ অবাক হয়ে আর্যর আপাদমস্তক একবার দেখে নিল। তারপর কিছুটা তাচ্ছিল্যের স্বরে বলল, বলেন কি? আপনাকে দেখে তো মনে হয় বয়স 30 পার হয়ে গেছে, এখনও বিয়ে করেননি। আর্য শব্দ করে হেসে উঠল। সে তেজস্বীর চোখের দিকে তাকিয়ে শান্তভাবে জবাব দিল, না, এখনও 30 হয়নি, আমার বয়স মাত্র 28 বছর। তেজশ্রী কিছুটা ধৈর্য হারিয়ে বলল, তাহলে আমাকে দিয়ে আপনার কাজটা কি? তেমন বিশেষ কোনো কাজ নেই, আসলে আপনাকে একটা শাড়ি উপহার দিতে চাই। আর্যর কণ্ঠে কিছুটা জড়তা। তেজশ্রী বুকুসকে আর্যর দিকে তাকালো, কিছুটা সন্দেহ মেশানো গলায় বলল, উপহার দেবেন ভালো কথা, কিন্তু যার জন্য কিনবেন তাকে নিয়ে শপিংয়ে করবেন। আর্য মুখে স্মিত হাসি বজায় রেখে জবাব দিল, আসলে কখনো নিজে থেকে শপিং করা হয়নি তো, তাই আর কি। তেজস্বী শেষমেশ রাজি হলো। আর্য যখন বাড়ির একটা শপিং মলের ভেতরে ঢুকতে যাচ্ছিল, তখন তেজশ্রী তাকে বাধা দিয়ে আটকে দিল। প্রশ্ন করলো, শপিং মলে কেন যাচ্ছেন? আর্য কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, কেন, শাড়ি তো সেখান থেকেই কিনতে হবে, তাই না? তেজশ্রী এবার শাসনের স্বরে বলল, ভেতর থেকে কিনলে অনেক টাকা যাবে, শপিং মলের বাইরে থেকে 1000 টাকা খরচ করলে এর চেয়ে অনেক ভালো শাড়ি পাওয়া যাওয়া সম্ভব। নিজের অগাধ ধন সম্পদের কথা ভেবে আর্য মনে মনে কিছুটা হতাশ হলো। যাকে সে মনে প্রাণে ভালোবাসে, তার জন্য জীবনের প্রথম উপহারটি এত সস্তা হবে? আর্য দীর্ঘশ্বাস গোপন রইলে না, সে অসহায়ের মতো বলল, আপনি যা বলিবেন আমি তাই করিব, আজ আপনার কথাই শিরোধার্য। তেজশ্রীর মুখে কোনো হাসির রেখা দেখা গেল না। সে তার স্বভাবজাত গম্ভীর জোর বজায় রেখেই হাঁটতে শুরু করলো। চারদিকে মানুষের উপচে পড়া ভিড়, শহরে ব্যস্ততা আর কোলাহল। হঠাৎ আর্য থেমে গিয়ে বলল, তেজস্বিনী, আপনি একটু দাঁড়ান, আমি আসছি। তেজশ্রী অবাক হয়ে প্রশ্ন করলো, কোথায় যাবেন আবার? আর্য কিছুটা অপ্রস্তুত হয়ে মুখে লাজুক এক চিলতে হাসি ফুটিয়ে নিজের হাতের কনিষ্ঠ আঙুল তুলে ইশারায় বোঝালো সে ওয়াশরুমে যাবে। তার এই সাধারণ মানুষের মতো কুচকামাচো ভঙ্গি দেখে তেজস্বীর ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠলেও সে তা পরক্ষণে আড়াল করে নিল। সামান্য মাথা নাড়িয়ে আর্যকে যাওয়ার অনুমতি দিল সে। তেজস্বীর চোখে আড়াল হতেই আর্যর অবয়ব পাল্টে গেল। ভিড়ের মাঝে সাধারণ পোশাকে মিশে থাকা তার ব্যক্তিগত দেহর কেরা সতর্ক হয়ে উঠল। আর্য দ্রুত তার কানে লাগানো ব্লুটুথ ডিজাইন সে নিঃস্ব কিন্তু কঠোর স্বরে নির্দেশ দিল, লিসেন এভরিওয়ান,
এই মুহূর্তের মধ্যে ফুটপাতের মাঝে একটা শাড়ি দোকান সাজাও, সেখানে যেন শহরের সবচেয়ে দামি আর আভিজাত্যপূর্ণ শাড়িগুলো থাকে। জলদি ওপাশ থেকে বিস্ময় ভরা কণ্ঠে কেউ একজন বলতে চাইল, কিন্তু স্যার হুট করে ফুটপাতে আমি কোনো অজুহাত শুনতে চাচ্ছি না। আর্যর কণ্ঠে দাপট ফিরে এলো। যা বললাম ঠিক সেটাই করো রাইট নাও। সামান্য ভুল হলে সারা জীবনের জন্য চাকরি হারাবে। ওপাশ থেকে ধীর উত্তর এলো, ইয়েস স্যার। ফোন কেটে দিয়ে আর্য মুখে এক বিজয়ী হাসি ফুটে উঠল। সে আবারও শান্ত হয়ে তেজশ্রীর সামনে গিয়ে দাঁড়ালো। তেজশ্রী এবার ফুটপাতের দোকানগুলোর দিকে গম্ভীর মনোযোগ দিল। একটি দোকানের সামনে থমকে দাঁড়িয়ে একটি শাড়ি দেখে সে বলল, দেখুন তো, এটা সুন্দর না? আর্য তাচ্ছিল্যের সাথে বলল, একদম না। আর্য চোখ তখন ভিড়ের মাঝে তার সাজানো সেই দোকানদারকে খুঁজছে। হঠাৎই দেখলো একটা লুঙ্গি আর সাধারণ গেঞ্জি পরা এক লোক তাকে হাতের ইশারায় ডাকছে। আর্যর বুঝতে বাকি রইল না এটা তারই লোক, কিন্তু লোকটার মুখের দিকে তাকাতেই আর্যর বিস্ময়ের সীমা রইল না। দোকানদার সেজে দাঁড়িয়ে আছে আর কেউ নয়, পরম বন্ধু ইভান হায়দার। ইভানের আজ বিদেশ থেকে ফেরার কথা ছিল, কিন্তু সে যে এভাবে বন্ধুর প্রেমের পাণ্ডুলিপি সাজাতে ফুটপাতে দোকানদার সেজে বসে যাবে তা আর্যর কল্পনাতেও ছিল না। বন্ধুর এই অকৃত্রিম পাগলামি দেখে আর্যর ভেতরে এক পলসা আবেগ বয়ে গেল। ইভান যে দেশে ফিরে এভাবে বন্ধুর প্রেমে সাহায্য করতে ডাল হয়ে দাঁড়াবে সেটা আর্যর কল্পনার বাইরে ছিল। আর্য নিজের ভেতরের সচ্চাটুকু বহু কষ্টে চেপে রেখে শান্ত গলায় বলল, তেজস্বিনী, চলুন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। ওই দিকটায় ভালো দোকান থাকতে পারে। তারা সেই সাজানো লোকটার সামনে গিয়ে দাঁড়ালো। শাড়িগুলো দেখা মাত্রই তেজস্বীর থমকে গেল। তার চোখ জোড়া বিস্ময়ের চরক গাছ। এত সুন্দর আর শঙ্খ কাজের শাড়ি ফুটপাতে ভাবাই যায় না। দোকানের আশেপাশে আর কোনো সাধারণ নেতা নেই, শুধু 4-5 জন লোক ইতস্ত ঘোরাঘুরি করছে। তেজশ্রী বুঝতে পারল না যে সাধারণ পোশাকে থেকেও ওই লোকগুলো আসলে আর্যরই দেহরক্ষী, যারা অন্য কাউকে এই দোকানে ঢুকতে দিচ্ছে না। আর্য কিছুটা উদাসীন ভাব করে বলল, দেখুন তো, এখান থেকে আপনার কিছু পছন্দ হয় কিনা। তেজশ্রী মুগ্ধ চোখে শাড়িগুলোর দিকে তাকিয়ে রইল। পরম মমতায় শাড়ির জমিন হাত দিয়ে পরখ করে দেখল সে। ঠিক তখনই দোকানদার রূপী ইভান বলে উঠল, কি আপা, শাড়ি পছন্দ হয়েছে? আর্য আর চোখে বন্ধুর দিকে তাকালো। ইভান এমন নিখুঁতভাবে কথা বলছে যেন সে জন্মগতভাবেই ওই পেশার মানুষ। তেজশ্রী দোকানদারের দিকে একবার ভালো করে তাকালো। লোকটার মুখে কুচকুচে কালো লম্বা দাড়ি, গালে বিশাল এক তিল, নিখুঁত মেকআপে আড়ালে যে আর্যর বন্ধু লুকিয়ে আছে তা তেজস্বীর গুণাঙ্কুরের বোঝার উপায় নেই। শাড়িগুলোর কারুকাজ দেখে তেজস্বী দ্বিধায় পড়ে গেল। সে আর্যর দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, কিন্তু এই শাড়িগুলো তো দেখে ভীষণ দামি মনে হচ্ছে। ফুটপাতে এমন শাড়ি এলো কোত্থেকে? দোকানদার এবার তেজস্বীর দিকে ঝুঁকে এসে আরও নিচু স্বরে বলল, কি যে বলে না পা, এগুলো হইল গিয়া অরিজিনালের 2 নাম্বার কপি। এই একই মাল ভেতরে বড় শপিং মলে কিনতে গেলে আপনারে লাখ টাকা গুনতে হইব। আমরা গরিবের দোকানদার কম দামে ছাইরা দিই। আর্য এবার সুযোগ বুঝে তেজস্বীকে উৎসাহ দিয়ে বলল, শুনলেন তো, এগুলোই আসলেই সাশ্রয়ী। এখান থেকে একটা নিয়ে নিন, আপনার জন্য ভালো হবে। দোকানে রাখা শাড়িগুলোর প্রতিটি রঙই যেন চোখ ধাঁধানো। নীল, মেরুন নাকি বাসন্তী, কোনটা রেখে কোনটা নেবে তেজস্বী কিছুতেই তা ঠিক করতে পারছিল না। তার এই দোলাচল দেখে আর্যর ভেতরে এক অদ্ভুত ভালো লাগা কাজ করতে শুরু করলো। আর্য এবার ভিড়ের ভেতর থেকে একটি টকটকে লাল শাড়ি হাতে তুলে নিল। হঠাৎই শাড়িটি তেজস্বীর শরীরের ওপর আলতো করে ধরে সে মুগ্ধ চোখে তাকিয়ে বলল, বিশ্বাস করুন তেজস্বিনী, স্বর্গের কোনো অপ্সরার চেয়ে কম লাগবে না এটা পরলে। তেজস্বী কিছুটা অবাক হয়ে আর্যর দিকে তাকালো। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে দোকানদারের দিকে ফিরে প্রশ্ন করলো, এইটার দাম কত? ইভান কোনো
মুহূর্ত নষ্ট না করে ব্যবসায়িক ভঙ্গিতে উত্তর দিল, জি আপা, মাত্র 1500 টাকা। তেজস্বী সাথে উল্টে বলল, না, একদমই না। এইটা টাকা কেন দেব? 28 টাকা হলে দিন, না হলে থাক। ইভান ভীষণ দুরন্দন লোক। সে যে কোনো জন্মগত দোকানদারের নয় তা বোঝার কোনো উপায় নেই তেজশ্রীর। সে আমতা করার ভান করে বলল, কি যে বলেন আপা, আমাদের লাভ আর কতটুকু থাকে বলুন তো? আচ্ছা ঠিক আছে, আপনার কথাই থাক। আপনি আর 200 টাকা বাড়িয়ে দিন, মোটে 1000 টাকায় নিয়ে যান। আর্য অবাক হয়ে নিজের বন্ধুর দিকে তাকিয়ে রইল। যে ছেলেটা এসির নিচে সারা এক মুহূর্ত থাকতে পারে না, যার চলাফেরা কেবল দামি ব্র্যান্ডের পোশাক আর বিলাসবহুল গাড়িতে, সে কি অবর্ণনীয় পেশাদের দোকানদারের মতো তেজস্বীর সাথে দোকানদারি করছে। শেষ পর্যন্ত আর্যর শাড়িটি 1000 টাকায় দিয়ে কিনল। তবে বিপদের আশঙ্কা করে আর্য আগেই তার দেহরক্ষীর নির্দেশ দিয়ে রেখেছিল, যাতে তারা আর পেছন পেছন না আসে পাশে তেজস্বী কোনো সন্দেহ করে। দেহর রক্ষীরাও সে আদেশ অক্ষরে অক্ষরে পালন করল। আর্য আর তেজশ্রী বাড়ির দিকে এগোতে লাগলো। সন্ধ্যার ঘর কেটে চারিদিকে রাতের অন্ধকার ঘনিয়ে এসেছে। এই এলাকার গলিটা অন্য সময়ের তুলনায় বেশ শান্ত, নিঝুম। হঠাৎ তেজশ্রী থেমে গেল। তার তীক্ষ্ণ দৃষ্টি চারপাশের অন্ধকারের ওপর ঘুরে এলো। তার মনে হলো কেউ একজন অন্ধকারের আড়াল থেকে তাদের গতিবিধি অনুসরণ করছে। আর্য কিছুটা এগিয়ে গিয়ে দেখল তেজশ্রী পাশে নেই। সে ফিরে এসে নিচু স্বরে জিজ্ঞেস করলো, কোনো সমস্যা? চলুন যাওয়া যাক। তেজশ্রী স্বাভাবিক হওয়ার চেষ্টা করে শুকনো হাসল। চলুন। কিন্তু তেজশ্রীর ইন্দ্রিয়গুলো তখন ভীষণ সজাগ। হঠাৎই তার অবিশ্বাস্য দ্রুত গতিতে পিছন ফিরল। চোখের পলকে দেখতে পেল একটি ছায়া পাশের দেওয়ালে আড়ালে লুকিয়ে পড়ল। তেজশ্রী কয়েক মুহূর্তে তীক্ষ্ণ চোখে চারদিকে তাকালো, তারপর হঠাৎ পা চালিয়ে জলদি হাঁটতে শুরু করলো। আর্য তেজশ্রীর এই আকস্মিক পরিবর্তনে অবাক হলেও কোনো প্রশ্ন না করে তার পিছু নিল। নিজেদের বাড়ির সামনে পৌঁছানোর পর আর্য হালকা গলায় বলল, শাড়িটা পরবেন তো তেজশ্রী? হ্যাঁ, পরব। তেজশ্রী সংক্ষিপ্ত উত্তর দিয়ে নিজের ফ্ল্যাটে ঢুকে গেল। আর্য মুগ্ধ নয়নে তাকিয়ে রইল তেজশ্রীর যাওয়ার দিকে। আর্য মনে মনে বিড়বিড় করল, চোখ ঝল সাজানো রূপ তার, মাশাআল্লাহ। আর্য তার বিপরীত দিকের ফ্ল্যাটের দিকে পা বাড়ালো। গল্প তেজশ্রী। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।